লেখিকা রিমা বিশ্বাসের সাধের ফুলশয্যা। এই কনকনে শীতে খোলা ছাদে দাঁড়িয়ে থেকেও যখন গরম লাগে, তখন নয় পেট গরম নতুবা মাথা গরম, ভিন্ন অন্য কিছু অন্তত বোঝায় না। বাইরে ধোয়ার মতো কুয়াশা, সূর্য গোল না লাল তাই বোঝা দেয়। এমন ঠান্ডায় বাইরে বেরোলে নাক জ্বালা করে। সেখানে স্বর্ণপ্রভ কিনা একটা টি শার্ট মাত্র গায়ে দিয়ে একা ছাদে দাঁড়িয়ে। বাড়ির গা বেয়ে ঝোলানো টুনি বাল্বগুলো পর্যন্ত এখনো জ্বলছে। তা দেখে অবশ্য মাথা গরম হলো ঘন্টুর আক্কেল দেখে। ব্যাটার ছেলে ইলেকট্রিক বিল না বাড়িয়ে পর্যন্ত শ্বাস নেবে না। ক্যাটারিংয়ের বাসনপত্র এখনো নিয়ে যায়নি চন্দ্রশীলদা। হাড়ে বজ্জাত লোক। মনে মনে ক্যাটারারকে গাল দেয় স্বর্ণপ্রভ। রাগ হয় কারণ এই যে স্বর্ণপ্রভর গ্যারেজটা ব্যবহার করছে, তার জন্য ওর বিয়ের খাওয়ার জন্য কিছু ডিসকাউন্ট দেবে। বিয়ে শব্দটা মনে আসতে বুকটা দুরু দুরু করে উঠল। শ্যামলা গড়ন, নরম তরম একেবারে ফনফনে মানি প্লান্টের মতো মেয়েটার সঙ্গে সম্বন্ধ ঠিক হওয়ার পর যখন একসঙ্গে ঘুরতে বেরিয়েছে, তারপর সিনেমা ক্যাফে রেস্তোরাঁয় যে গেছে, কই তখনও তো বোঝেনি মানি প্লান্টে এমন সর্ষের ঝাঁজ থাকবে। আর ঝাঁঝই বা বলছে কেন? সে তো সব বড়েদেরই বরাতে প্রাপ্য বরদান। নিজের বাড়ির পুরুষদের কি আর ছেলেবেলা থেকে কম পিষতে দেখেছে? কিন্তু এ যে ভাবনার মাঝে চমকে উঠতে হয় একটা ঝনাত চুরির আওয়াজে। জেঠিমা ছাদে, হাতে তামার ঘটি। কোনো এক জ্যোতিষ বলেছেন সাত সকালে স্নান সেরে সূর্য ঠাকুরকে জল দিলেই সব বিপত্তির মুক্তি। কিন্তু এখন ওনার চোখ মুখের ভাব যে অন্য। বললেন, হ্যাঁ রে ঘোতন, এত সকালে গরম কাপড় ছাড়া ছাদে কি করছিস বাবা? আর এক হয়েছে ওর এই ডাকনাম, ঘোতন। বিয়ের পর প্রথম সবাই এই নামেই ডাকছিল। ফুলশয্যা রাতে দুর্ঘটনা হওয়ার আগে মালঞ্চ হাত ঝাঁকিয়ে হেসে লুটোপুটি খেয়ে বলল, তোমার নাম ঘোতন? তোমার মা অবশ্য এর পিছনের একটা কিউট স্টোরি শুনিয়েছেন। তুমি দুধ খেয়ে ঢেকুর তুললে নাকি? আবার হাসির ফোয়ারা। তারপর হাত ঝাঁকুনি মুখে চাপা দেওয়ার পর বলল, ঘোতন আমার ঘট করেছে তাই এমন ঘট হয়েছে। ঘোতনের বিয়ে হবে ঘটা করে, বউ আসবে ঘট ঘটিয়ে। এরপর হেসে ওলটপালট হয়েছে মালঞ্চ। জেঠিমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, তার সুযোগ না দিয়ে স্বর্ণপ্রভ ওরফে ঘোতন বলল, বুক জ্বালা করছিল তাই। ও মা, তা নতুন বউকে বলো এখন থেকে সেই তো তোমার গার্জিয়ান। একটা ফ্যাকাশে হাসি হেসে এক পা দুপা পিছিয়ে ধীরে ধীরে ওখান থেকে কেটে পড়ে স্বর্ণপ্রভ। সিঁড়ির মুখে ঘন্টুর সঙ্গে দেখা, ফাজিল হাসছে। कैसे रही पहली रात भ्राताश्री? সঙ্গে সঙ্গে ছুটে আসে ভোম্বল। গেহরা হুয়া বলো বলো। বিরক্ত মুখে চুপ কর হুক্কা হুয়া বলে ঘন্টুর মাথার পিছনে জোর চাটি কষিয়ে স্বর্ণপ্রভ বলে, লাইট নেভানোর দায়িত্বে কে ছিল? এখন কত বিল উঠবে জানিস? মনে হয় রাত ভোর কেলানি খেয়েছে বলে ফুরুত করে পালিয়ে যায় ঘন্টু। হই, ধরতে যায় ঘন্টুকে কিন্তু সে পিছলে যায়। কলেজের ফাইনাল ইয়ার আর তাতে কিনা এমন বেড়ে পাকা। রাগে স্বর্ণপ্রভ। এদিকে কোমরে লেগেছে মারাত্মক খিঁচ, যা মনে হচ্ছে বেলা বাড়লে একটা মারাত্মক আকার নেবে। এখন মনে হচ্ছে সে সময় স্বর্ণপ্রভ শ্বাস বন্ধ করে রাখলো না কেন। কিছুটা লেংচে শেষে ড্রয়িং রুমে এসে বসা। সবার মুখে মালঞ্চের রূপের গুণগান। মেয়েটা নাকি খুব শান্ত। মেজমাসি বলল, দেখিস ঘোতন, বউয়ের সঙ্গে প্রথমে যেন বেশি কড়া হোসনি। একবার যদি তোর ওপর থেকে রেসপেক্ট উঠে যায় তখন আজীবন একটু সম্মানের জন্য তড়পাবি। রাঙা মাইমা বলল, আর মাঝে মধ্যে গোলাপ কখনো হার দুল আংটি আর একটা করে হামি। কথাটার সঙ্গে সঙ্গে ছুটল হাসির হররা। স্বর্ণপ্রভর কানের লতি আর মাথা দুই গরম হচ্ছিল, তাই ওখান থেকে চলে আসতে গিয়ে তড়াক করে উঠতে মারে বলে চিৎকার করে বসে পড়েছে। মাসি মামি একসঙ্গে বলে উঠল, কি হলো রে? বাথরুম থেকে গায়ের সায়া আর কোনো রকমে কাপড় খানা জড়িয়ে মা ছুটে এসে বললেন, কি হলো ঘোতন? জেঠিমা ততক্ষণে নিচে অবতরণ করেছেন। স্বর্ণপ্রভর মায়ের দিকে খর চোখে চেয়ে বললেন, মা ডাকলেই কি এমন উদম হয়ে ছুটে আসতে হবে? ওর গার্জিয়ান এখন মালঞ্চ, বলি তাকেই ডাক। শুনে জোর প্রতিবাদী হয়ে স্বর্ণপ্রভ জানায়, না না, কারুকে ডাকার দরকার নেই, আমি ঠিক আছি। ছেলের মুখে অল রাইট ভেরি গুড শুনে মহিলারা যে যার কাজে জুটে যান। যদিও ভোম্বল আর ঘন্টু তাকিয়ে রয়েছে চরের দৃষ্টিতে।
নাকে আসছে লুচি ভাজার গন্ধ। বিয়ের পার্বণ শেষ হয় না কেন? স্বর্ণপ্রভ মনে মনে আওড়ায়, যদিও এমন ভাব তার কয়েক ঘন্টা আগেও ছিল না। মালঞ্চ ঘরে আসার পর থেকে নাকি উসখুস করেছে স্বর্ণপ্রভ। বারবার নানা অজুহাতে দেখতে গেছে ওকে ওদের বেডরুমে। সে তখন বাড়ির পাড়ার মহিলা দ্বারা আবৃত। একটা সময় পূব দিকের খোলা জানলা দিয়ে চড়া রোদ আসছিল। কেউ না হলেও স্বর্ণপ্রভর মনে হচ্ছিল বেচারির কষ্ট হচ্ছে রোদে। নতুন তাই দ্বিধায় বলতে পারছে না কিছু। একটা সময় মনে হয়েছে গিয়ে জানলাটা বন্ধ করে আসে, কেউ না হোক মালঞ্চ অন্তত দেখুক ওকে নিয়ে তৎপরতা। কিন্তু তারই মধ্যে বুবাই দিদি বলল কি না, ওরে ছেলে তোর ছুকছুক তো কম নয়, দেখেছো ছোট মামি এ যে বউকে চোখে হারাচ্ছে। সবাই সুর করে বলল কি না, আহা এ যে বউয়ান্ত প্রাণ, আমাদেরগুলো যদি একটুও এমন হতো। আর দাঁড়িয়ে থাকতে পারেনি স্বর্ণপ্রভ। একই গায়ের রঙে সোনার আভা তার রক্তাবহরে স্বর্ণপ্রভর সম্ভ্রম সংকটজনক। এরপর লেগে পড়তে হয়েছে নিজের রিসেপশনের তদারকিতে। মামাতো দুই ভাই ঘন্টু আর ভোম্বল, এদের সব কাজ বলে বলে করাতে হয়। বাবার বয়স হয়েছে, তিনি বন্ধু মহল আর পিসেমশাই আর মেসোমশাইদের নিয়ে নাকানি চুবানি খাচ্ছেন। স্বর্ণপ্রভ কখনো ক্যাটারার কখনো ডেকোরেটরের পিছন পিছন টিকটিক করে গেছে। তারপর এলো ফুলসজ্জার পালা। ফুল এলো মালঞ্চর বাড়ি থেকে। স্বর্ণপ্রভ অবশ্য নিজেও কিছু কিছু ফুল অর্ডার করিয়েছিল। ফার্স্ট টাইম বিয়ে করছে ভাই, শুধু বন্ধুদের ফুলসজ্জার ফুল বয়েছে আর সিনেমায় দেখেছে সোহাগ রাতের বুক কাঁপানো ক্লাইম্যাক্স। বিয়ে ঠিক হওয়ার আগের থেকে কিনা এই রাতটা স্বপ্ন সাজিয়ে রেখেছে। সেখানে এক্সট্রা কটা পয়সা দিয়ে লাল গোলাপ, সাদা লিলি, হলুদ জারবের আনানো আর কি এমন। খাট সাজিয়েছিল প্রফেশনাল একটা পার্টি। রাত তখন প্রায় 1টা, লোকজন খেয়ে দিয়ে শোয়ার তোড়জোড় করছে। স্বর্ণপ্রভর বুকের ভিতরে অর্কেস্ট্রা বাজছে। আজব আজব রোমান্টিক সং মাথার ভিতর অটো প্লেতে চলছে। বিশেষ করে তুম হি হো গানটা রিপিট হয়ে হয়ে একেবারে মগজ উৎপীড়নে নেমেছে। দরজা বন্ধ করে স্বর্ণপ্রভ যখন ঘরে ঢুকেছে তখন মালঞ্চ ফিকফিক করে হাসছিল। শুরু করলো নাম পর্ব। ভালোই লাগছিল তখনও পর্যন্ত স্বর্ণপ্রভর। তারপর মালঞ্চ দাঁড়ালো আয়নার সামনে। লাল সিল্কের শাড়ি, গলায় সোনার ঝলমলে নেকলেস, কানে কান বালা, হাতে বালাচুরি। বড় ইচ্ছে হলো ওকে খুব কাছ থেকে পেতে। আজ থেকে ওরা স্বামী স্ত্রী, স্বর্ণপ্রভর পুরো অধিকার আছে ওর ওপর। সেই মতো পিছন থেকে ওকে জড়িয়ে ধরে সবে ঘাড়ে একটা চুমু খেতে যাবে কি তখনই একেবারে পেটে, বলতে গেলে তল পেটে এসে পড়লো মালঞ্চ সরু সরু হাতের তীক্ষ্ণ কনুইয়ের এক গুঁতো। কুচো হয়ে ব্যথায় আ করে উঠতেই ও বা হাতটা মুড়িয়ে সজোরে এক লাথি কষালো কোমরে। ব্যালেন্স রাখতে না পেরে স্বর্ণপ্রভ হুমড়ি খেয়ে পড়লো সামনে রাখা মালঞ্চরির সঙ্গে আনা ট্রলি ব্যাগগুলোর ওপর। সেই সময় কোমরে খিঁচটা লেগেছে। স্বর্ণপ্রভ হতভম্ব হয়ে তাকিয়ে। মালঞ্চ ড্যাবডেবে চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওয়াও, ইট রিয়েলি ওয়ার্কস। পিছন ঝাড়া দিয়ে উঠে পড়ে স্বর্ণপ্রভ জিজ্ঞেস করে, মানে? নির্বিকার মালঞ্চ খাটে এসে বসে বলে, আরে আমি ইউটিউব শর্টসে 100 টাইমস দেখেছি পিছন থেকে কেউ জাপটে ধরলে তাকে কিভাবে আটকাবে। মানে ওখানে বলছিল এভাবে অ্যাটাক করে অ্যাটাকারকে কাবু করে পালাও। আমার খুব ইচ্ছে ছিল এটা অ্যাপ্লাই করব, কিন্তু সুযোগই পাচ্ছিলাম না। আর আজ আমি কি অ্যাটাকার? সিরিয়াসলি মালঞ্চ, এটা কি ছিল? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। বিস্মিত স্বর্ণপ্রভ জিজ্ঞেস করে, সো হোয়াট? তুমি তো বলে আমায় ওভাবে হুট করে জড়িয়ে ধরতে পারো না। মালঞ্চ খাটে বসে পা দোলাচ্ছে, কিন্তু আমার রাইট আছে তোমার ওপর। মালঞ্চ ওর কথাটা যতদূর মনে হয় শুনলো না, বরং নিজে কিছু একটা ভেবে নিয়ে ফিক করে হেসে বলল, আর একটা প্যাচ দিলে তুমি যে জায়গায় ইনজিওর্ড হতে না, ভাবলেই আমার হাসি পাচ্ছে, বলে মুখে হাত চাপা দিয়ে খিকখিক করে হাসতে লাগলো। এরপর আর রোমান্টিক মুডে না গিয়ে চুপ করে শুয়ে পড়েছে স্বর্ণপ্রভ। এরপরও মাঝরাতে ঘুম ভাঙলো। স্বর্ণপ্রভ কিছুতে ফার্স্ট নাইট মিস করতে চাইছিল না। কিছুই হবে না, একটা চুমু পর্যন্ত না। পাশে ঘুমিয়ে থাকা মালঞ্চকে ঘরের নীলচে ডিম আলোতে রূপকথার পরীর মতোই লাগছিল। সঙ্গে ছিল মনে মাদকতা আনার মতো ফুলের গন্ধ। একটু আগের অ্যাকশন ভুলে স্বর্ণপ্রভর মুখের ওপর ঝুঁকে বুঝিবা একটা চুমু খাওয়ার কথা ভেবেছিল কি সেই মুহূর্তে ফটাং করে চোখ খুলে গেল মালঞ্চর, আর সঙ্গে সঙ্গে সপাটে গালে এক চাটি। হকচকিয়ে গেল দ্বিতীয়বার, কিন্তু এইবার মালঞ্চ আর নির্বিকার নয়। মুখে হাত চেপে বিস্ময় প্রকাশ করে কাদো গলায় বলে চলল, সরি সরি, আই ডোন্ট মিন ইট, প্লিজ ফরগিভ মি। অ্যাকচুয়ালি আমার এসব মানে আই এম নট হ্যাবিচুয়েটেড না। ইট ওয়ার্কস অ্যাজ এ রিফ্লেক্স অ্যাকশন। তোমার লাগেনি তো?
লাগেনি ভাই, গাল তখন লঙ্কা বাটার মতো জ্বলছে। মেয়েদের চাটির এমন জোর হয়, কি ভাগ্য স্বর্ণপ্রভ এর, আগে কখনো মেয়েদের পিছনে লাগতে যায়নি, নইলে থাবড়া খেয়ে খেয়ে যে গালে কড়া পড়ে যেত। মালঞ্চর পাশে শোয়ার মতো আর সাহস ছিল না, তাই ভোর হতে না হতেই ছাদে চলে এসেছে। যদিও মালঞ্চর বক্তব্য ছিল ও আর এরকম করবে না, হলেই বা রাত হলেই বুক দুরুদুরু করে উঠছে স্বর্ণপ্রভর। আর দুরুদুরু করলেই বা কি, রাত তো আর এড়ানো যায় না। তাই ধীরে সুস্থে ঘরে এসে আজ রোমান্টিক মুডে না গিয়ে একেবারে অন্য প্রসঙ্গে এসে হাসি হাসি মুখে বলল, বাড়ির সবাইকে কেমন লাগলো? মালঞ্চ হেসে বলল, সবাই খুব ভালো। তারপর তুরুক করে লাফিয়ে ওর দিকে ঘুরে বসে বলল, এই জানো, আমি মাইমা আর জেঠিমাকে ল্যাং মারা শিখিয়েছি। মাইমা বলছিল সারা দিন সংসারের জন্য গাধার খাটুনি খাটি, আর তোর মামা শ্বশুর এমন বজ্জাত লোক যে একটা টাকা হাতে দেয় না। আমি বললাম একদিন ল্যাং বেড়ে বুড়োকে কাত করো, দেখবে এমন সিধে হয়ে যাবে। হুম হুম, কি সর্বনাশ, বুড়ো মানুষগুলোকে ল্যাং মেরে ফেলবে। হাত পা কোমর ভেঙে ঠেঙে গেলে আতকে ওঠে স্বর্ণপ্রভ। মালঞ্চ চিন্তিত মুখে তড়াক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ও মা, সেটা তো ভেবে দেখিনি, দাঁড়াও, তবে ওদের সেটা মেনশন করে আসি। মানে আমার কথা মতো ল্যাং মারতে গিয়ে যদি বুড়ো মানুষের হাত পা ভাঙে, তবে তার দায়িত্ব কিন্তু তাদের। মুখ হা হয়ে যায় স্বর্ণপ্রভর, বিড়বিড় করে বলে, তোমরা কি ডাকাতের বংশধর ছিলে? হ্যাঁ হ্যাঁ, এই তুমি কি করে জানলে? মালঞ্চ চোখে মুখে কৌতূহল, বাকরুদ্ধ অবস্থায় স্বর্ণপ্রভ, মেয়েটা বলে কি? মহানন্দে মালঞ্চ বলল, আমার পূর্বপুরুষদের কেউ একজন ডাকাত ছিল, তা ঠাকুমা গল্প করত, তারা নাকি নর বলে দিত জানো। স্বর্ণপ্রভ ওর হাতের পাতায় হাত রেখে মৃদু হেসে বোঝানোর চেষ্টায় বলে, ওগুলো গল্প কথা, আসলে তেমন। থেমে যায় স্বর্ণপ্রভ। মালঞ্চর বা হাত ঘুষি পাকানোর মতো হচ্ছে মনে হলো, তাই তুলে নিল হাত। মালঞ্চ একগাল হেসে বলল, রাখো না, হাতটা রাখো, আমি কিচ্ছু বলবো না। মানে যদি না হঠাৎ করে মাথাটা গরম হয়। তৎক্ষণাৎ বাতি নিভিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে স্বর্ণপ্রভ। এক কাতে ভোর আর হানিমুনের কথা না ভেবে সোজা অফিসে জয়েন। আর অফিসে যাওয়ার আগে দেখে কিনা ছোট একটা ফাইল দিয়ে আরেকটা স্ক্যালপেল টাইপের ছুরি ধার দিচ্ছে মালঞ্চ। মেয়ের পাশে নিশ্চিন্তে ঘুমোনো যায়? অফিস থেকে পাঠাচ্ছে আমেদাবাদ। সত্যি হাঁপ ছেড়ে বেঁচেছে স্বর্ণপ্রভ। আজকাল কেমন যেন হাঁসফাঁস করে বাড়িতে। এ হলো ওর নতুন বিয়ের অভিজ্ঞতা। সবসময় একটা আতঙ্ক আর আত্মরক্ষার মনোভাব নিয়ে ঘোরা। দুদিন আগেও একটু ঘনিষ্ঠ হতে চেয়েছিল মালঞ্চর সঙ্গে। মোবাইলে কাউকে টেক্সট করছিল মালঞ্চ বিছানার ধারে বসে, মুখ ছিল খাটের উল্টো দিকের দেওয়ালে। স্বর্ণপ্রভ ঝুঁকে ওর মোবাইল দেখতে গিয়েছিল মাত্র, ব্যাস তক্ষুনি থুতনিতে কি জোরে এক ঘান গুঁতো। করে স্বর্ণপ্রভ চেঁচিয়ে উঠতে ও সরি সরি শুরু করলো। দুহাত নেড়ে একেবারে নিরুপায় গো বেচারার ভঙ্গিতে বলল, লেগেছে? লাগলো? এমা সত্যি লাগলো? আমি আমার রিফ্লেক্স আর ইনটিউশন টেস্ট করছিলাম, কিন্তু এতটা লাগবে ভাবিনি। মানে আমার আর কি এমন স্ট্রেংথ আছে বলো? স্বর্ণপ্রভর চোখে জল চলে এসেছিল। অফিস কলিকে সমস্যাটা অন্যরকম করে বলেছিল আমাদের মাঝে টিউনিংটা ঠিক হচ্ছে না। শুনে সে বলল, একটা রোমান্টিক ডেটে যা, যেমন ধর রোমান্টিক মুভি দেখলি, একটা ভালো রেস্তোরাঁ, মানে যেখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, এরকম জায়গা ডিনার করলি, এরকম করে শুরু কর। স্বর্ণপ্রভ তাই করলো, কিন্তু মুশকিল করলো নিজেই। এমন একটা রোমান্টিক মুভিও সিলেক্ট করলো যে মাঝপথে নিজেই শব্দ করে নাক ডাকতে শুরু করেছে। আশেপাশের লোকজন বলল, দাদা টিকিট কেটে ঘুমোতে এসেছেন? সত্যি আজকাল পয়সা না ছড়ালে শালা ঘুমও আসে না। এতে বিরক্ত হয়ে মালঞ্চ বলল, তোমার রোমান্টিক নয়, থ্রিলার দরকার। সেই সিনেমায় সত্যি শ্বাস আটকে ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকতে হয়েছিল, কারণ সিনেমার পরতে পরতে রহস্য ছিল। তার চাইতেও বড় হলো, সিনেমা শেষ হলো এমনভাবে যাতে তার একটা পার্ট 2 হতে পারে। এবং শেষ দৃশ্যে স্ত্রী তার হাজবেন্ডের কফিতে কি একটা মিশিয়ে একটা খুনি হাসি হাসলো। ও দৃশ্য শেষ হতে স্বর্ণপ্রভ পাশে বসা মালঞ্চর দিকে তাকিয়েছে, আর আতকে উঠেছে, কারণ ও ওর দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। স্বর্ণপ্রভ যতটুকু ওর নতুন বউটিকে বুঝতে শিখেছে, তাতে ওর স্বভাব নতুন কিছু শিখে ওর উপর প্রয়োগ করার টেন্ডেন্সি। বিয়ের আগে বোধহয় এই স্বাধীনতা সে পায়নি, তাই বিয়ের পর বরটিকে মনে প্রাণে এক্সপেরিমেন্টের গিনিপিগ ভেবে নিয়েছে। ঢোক গিলে সে সময় স্বর্ণপ্রভ শুধু বলেছিল, আমি কফি খাই না। বাড়ি আসা পর্যন্ত মালঞ্চ চুপ। রাতে শোয়ার সময় বলল, সিনেমায় লেডি পুলিশ সার্জেন্ট যে শর্টগুলো চালাচ্ছিল, ওগুলোকে তাই কোয়ান্ডা বলে। আমি গুগল করলাম, ব্যাপক না? কম্বলের তলায় গুটিয়ে শুয়ে পড়েছে স্বর্ণপ্রভ। কথাটা শুনে শুধু শ্বশুর বাড়ি থেকে পাওয়া শয্যার সঙ্গে আসা মোটা পাশ বালিশটা দুজনের মাঝে রেখে দিয়েছে। আজ অনেকটা রিল্যাক্সড, কারণ সে ট্যুরে যাচ্ছে। বাড়ি থেকে যদিও বলল নতুন বউকে সঙ্গে নিয়ে যেতে, কারণ স্বর্ণপ্রভ হানিমুন যায়নি। স্বর্ণপ্রভ যেতেও চায় না। ও বাড়ি ঘর ছেড়ে অন্তত কিছুদিনের জন্য প্রাণে বাঁচতে চায়।
যদিও অফিস ট্যুরে কাজকর্মের ফাঁকে একটা কথাই বারবার মনে আসে, মালঞ্চর কি ওকে পছন্দ হয়নি? ও কি ওকে মেনে নিতে পারছে না? ওর অন্য ছেলের সঙ্গে অ্যাফেয়ার নেই তো? ভাবনাগুলো ঘামিয়ে ছাড়ে। পরিস্থিতি এমন যে ঘরে থাকা যেমন জ্বালা তেমন অসহনীয় বাইরে থাকার। অফিসের কাজ মিটলে বাড়ি ফিরতেই হয়। মাঝে মালঞ্চর সঙ্গে কথা যে একেবারে হয়নি তা নয়, কিন্তু তাও বড় ফর্মাল। ওই খেয়েছো, ঘুমোবে না, কবে ফিরছো? ওপাশ থেকে বলেছে, আর এপাশ থেকে স্বর্ণপ্রভ বলেছে, মা বাবা ঠিক আছেন? বাড়িতে গেস্ট কেউ এসেছিল? তোমার অসুবিধা হচ্ছে না তো? শেষে বলেছে যদি সাবধানে থেকো। তার সেই উত্তরে মালঞ্চ বলেছে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি যখন আছি তোমার বাড়িতে চোর ছ্যাচোরের ভয় হবে না। আমি এখন ইউটিউবে তাইকোয়ান্ডা শিখছি। শুনে বুকে দুরু দুরু তরঙ্গ উঠেছে শুধু। মনে মনে বলেছে মা বাবার হাত পা ভাঙেনি তো, কিন্তু তা মনেই মুখ পর্যন্ত আর আনতে পারেনি। স্টেশনে নেমেই যদিও চোখে পড়েছিল ফুলের দোকান, খিলখিল করে ফুটে থাকা টকটকে লাল গোলাপ। দোকানের সামনে গিয়েও আর কিনতে ইচ্ছে হলো না। লাল রং দেখে প্রেমের আবেগের চাইতে বুকটা কেমন দুরুদুরু করে উঠল। সিঁড়ি দিয়ে উঠছে যখন, তখন মাকে বলতে শুনল, ঘোতন ঢুকলি বাবা? শোন বাবু, মালঞ্চর বন্ধু এসেছে, ওপরে আছে, যেতে বারণ করিস, আমি লুচি ভাজছি। স্বর্ণপ্রভ যেন আজ পায়, তবে কি মালঞ্চর প্রেমিক এখন ওদের বেডরুমে আর মা তার জন্য লুচি ভাজছে? এ কি ছ্যাচরের জীবন হলো ওর? কিন্তু কেস গেল উল্টে। যখন বেডরুমের দরজা পর্যন্ত এলো, মালঞ্চ চাপা কিন্তু উত্তেজিত গলায় নালিশ করছে, আই অ্যাম ড্যাম শিওর জিয়া, ওর অ্যাফেয়ার চলছে। জানিস, বিয়ের সপ্তাহ না ঘুরতেই অফিস ট্যুরে গেল, আর ফোন করলে হুহা করে, নিশ্চয়ই মেয়ে নিয়ে গেছে। মাইরি কি হারামি রে! বুকে ধক করে লাগে স্বর্ণপ্রভর। মা, খুড়ি, জেঠি কেউ এমন গাল দেয়নি ওকে আজ পর্যন্ত এমন করে। কলেজের বান্ধবী যে নাকি প্রেমিকা হতে হতে পিছলে গেল সেও না। স্কুল লাইফের 2 বছর ঘোরা প্রেম মালবিকাও কখনো শালা বলেনি ওকে। আর বিয়ে করা বউ বলছে কিনা হারামি, তাও অকারণে। কিন্তু একদিকে ভালো খবর হলো, মালঞ্চের অন্য কোনো অ্যাফেয়ার নেই। জিয়া মেয়েটার লুচি বেগুন ভাজা খেতে খেতে বারবার খর চোখে মেপে গেল স্বর্ণপ্রভকে। তারপর যাওয়ার সময় বলল, বিয়ের পর বউই সব হয় দাদা, তখন অন্য মেয়ের ছবিতে লাইক দেওয়াও পাপ। স্বর্ণপ্রভ চোখ গোল করে বলল, আর বউয়েরা অন্য ছেলেদের ছবিতে লাইক কমেন্ট দিতে পারে? জিয়া বলল, হ্যাঁ পারে, কারণ মেয়েরা মানে জেনুইনলি যে প্রোফাইল মেয়েদের হয়, তারা কখনোই ছেলেদের মেসেঞ্জারে গিয়ে ঢ্যামনামি করে না। আরেকটা বাজে কথা মেয়েটা বলল। কান গরম হয়ে গেল স্বর্ণপ্রভর। ফিরে তাকাতে দেখে মালঞ্চ ওর দিকে তাকিয়ে। স্বর্ণপ্রভ অযথা নার্ভাস হয়ে পড়ছে। হেসে তা খানিকটা মেকআপ করতে বলল, ভালো আছো? হিসি হিসি এগিয়ে এসে মালঞ্চ কলার ধরল চেপে, কার সঙ্গে প্রেম আছে তোমার? পরিস্থিতির চাপে মানুষ মিথ্যে বলে। স্বর্ণপ্রভর সামনে এখন এমন পরিস্থিতি যে ওর মনে হচ্ছিল ও বুঝি অফিস ট্যুর করে নয়, সত্যি প্রেম করেই ঘরে ঢুকেছে। তাই ক্ষীণ গলায় মৃদু প্রতিবাদ করলো, প্রেম নেই, তবে সমস্যাটা কোথায়? আমার সঙ্গে কখনো তো রোমান্টিক হও না, কখনো এক্সপ্রেস করো না তোমার ফিলিংস। এই কথা তো প্রশ্রয়ের মতো শোনায়। যাক, বউয়ের মতি ফিরেছে, তাই সাহস পেয়ে কিছুটা ঘন হয় স্বর্ণপ্রভ। দু হাতে মালঞ্চের কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বলে, তখন যে তুমি বলো তোমার হ্যাবিট নেই, কিন্তু না। এবার একেবারে মেঝে লুটিয়ে পড়ল সে। ঠিক চোয়ালে একটা শট মেরেছে, চারদিকে কেমন ঝাপসা দেখছে। তার মধ্যে শুনতে পাচ্ছে মালঞ্চর গলা, ঠিক পয়েন্টে হয়েছে, আমি পেরেছি, ও কিছু না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কি ঝিনঝিন করছে তো? হ্যাঁ গো, খুব লেগেছে? মরে যাওনি তো? হ্যাঁ। জ্ঞান যখন ফিরল তখন বিছানায়। কে বিছানায় শুয়েছে জানে না, তবে মাথার কাছে মা, পায়ের কাছে জেঠিমা, আর খাটের পাশে টুলে বসে বাবা। মালঞ্চ দাঁড়িয়ে চুপ করে। জেঠিমা বলল, বাইরে থেকে উল্টো পাল্টা খেয়ে গ্যাস করেছিস, ভাগ্যি মালঞ্চ ঘরে ছিল তাই ডাকলো সবাইকে। মা বললেন, ওই তো বললো এসে থেকে বলছে ঘাড়ে ব্যথা, তবু গ্যাসের ওষুধ খেলো না। বাবা বিরক্ত, বললেন, এখন থেকে বউয়ের কথা শুনে চলতে হবে ঘোতন। এ কি? জেঠিমার উত্তর, তোমাকে তো আমি প্রথম দিন থেকেই বলছি, ঘোতন এখন বউ হলো গিয়ে তোমার গার্জিয়ান। কথাটা শুনে স্বর্ণপ্রভর শরীর পাক দিয়ে উঠল, কেমন জ্বরও লাগছে। ঝাপসা চোখে দেখতে পাচ্ছিল মালঞ্চকে, এখনো মোবাইল স্ক্রোল করে চলেছে। এবার কোন পয়েন্টে মারবে? স্বর্ণপ্রভর মস্তিষ্ক থেকে ফুলশয্যার রাত ক্রমশ ফিকে হয়ে আসছে। সেখানে যেন স্পষ্ট হচ্ছে নিজের ছবিতে একখানা ফুলের মালা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।